তো আমিও দেখে নিলাম অ্যাপেক্স, রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল সিনেমা এবং সিনেমাটা দারুণ। সিনেমার লিড রোলে রয়েছে অভিনেত্রী চার্লিজ থিরন, যাকে আমার ভালো লাগে অ্যাকচুয়ালি। বাট সিনেমাটা যিনি বানিয়েছেন তার দুর্দান্ত কিছু সার্ভাইভাল সিনেমা রয়েছে যেগুলো হয়তো আপনারা দেখেছেন। এভারেস্ট সিনেমাটা আশা করি আপনারা দেখেছেন। বাই দ্য ওয়ে, মানুষটার নাম ভুল উচ্চারণ করে আমি তাকে অসম্মান করতে চাই না, তবে তার সিনেমাগুলো ডেফিনেটলি আমি রিকমেন্ড করছি। তো চলো মেন টপিকে আসি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি অ্যাপেক্স সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে আমরা দুজন মাউন্টেন ক্লাইম্বারকে দেখতে পাই, যারা নরওয়ের ট্রোল ওয়াল পর্বতের একদম টপে ওঠার চেষ্টা করছে। তারা যে ধরনের ক্লাইম্ব করছে এটাকে বেসিক্যালি ট্যান্ডেম ক্লাইম্ব বলা হয়, যেখানে বেসিক্যালি দুজন একে অপরের সাপোর্টে উঠে থাকে বা নিচে নামে, মানে অ্যাসেন্ড বা ডিসেন্ড করে। তো সেই দুজন ক্লাইম্বার বা কাপল, যারা হচ্ছে সাশা এবং এরিক, দুজনেই একদম অ্যাড্রিনালিন জাঙ্কি, পাহাড়ে উঠতে পছন্দ করে, রিস্ক নিতে তারা পছন্দ করে। তো সাশা সেখানে প্রতিজ্ঞা নিয়েছে সেই পর্বতের একদম টপে উঠেই ছাড়বে, যদিও সেটা খুবই রিস্কি, সে বারবার ব্যর্থ হচ্ছে। সেই কারণে এরিক তাকে রিকোয়েস্ট করে যে আজকের জন্য একটু ব্রেক নিক। অন্যদিকে ওয়েদারটাও একদমই ভালো না, কালো মেঘ ঘনিয়ে আসছে সেই দিকে, তাদের অবশ্যই নেমে যাওয়া উচিত। তবে সাশা সহজে হার মানতে চাইছে না। তবে কি আর করার, সে এক্সহস্ট হয়ে পড়েছে, হাঁপিয়ে পড়েছে, এবার একটু ব্রেক তো নিতেই হবে। সেই ঝুলন্ত ক্যাম্পেই তারা বিশ্রাম নিচ্ছে এবং এরিকের কথাগুলো শুনে মনে হচ্ছে যে সে একটু রেসপন্সিবল। যেখানে সাশা একটু রিস্ক নিতে পছন্দ করে, সেখানে এরিক বারবার করে তাকে থামানোর চেষ্টা করছে। এরিক জানায় যে তার কাছে যে লাকি কম্পাসটা রয়েছে সেটাও ইঙ্গিত দিচ্ছে যে এখন তাদের থেমে যাওয়া উচিত, কারণ মানুষের লাকও কখনো কখনো ফুরিয়ে যায়। যদিও সাশা এই টাইপের কথাগুলোতে একদম ইন্টারেস্টেড না। তো ও কিছু সময় বিশ্রাম নেওয়ার পর ওয়েদার সত্যি খারাপ হয়েছে। সাশা ফাইনালি ডিসাইড করে যে ঠিক আছে এবার তারা নামবে, তবে ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে সে আবারও ফিরে আসবে। তবে সেখানে ঘটে একটা দুর্ঘটনা। তারা যখন নিচে নামছিল তখন সেই পাহাড়ে বা পর্বতে এক টাইপের ধস নামে, যেটা এরিককে সম্পূর্ণভাবে নকআউট করে দেয় এবং সে নিজের জ্ঞান, ব্যালেন্স সবকিছুই হারায়। তবে প্রথমে যেমনটা বলেছিলাম, এখানে তারা দুজন একে অপরের সাপোর্টেই উঠবে এবং নামবে। সেই দুর্ঘটনাতে এরিক সম্পূর্ণভাবে জ্ঞান হারিয়েছে এবং একটা দড়ির মাধ্যমে কোনো মতে ঝুলে রয়েছে, যে দড়িটা সাশা ধরেছিল। সে এরিককে বারবার করে ডাকছে ওঠার জন্য, কারণ সে বেশিক্ষণ সেই দড়িটা ধরে রাখতে পারছে না, এরিকের সম্পূর্ণ ওজনটা সে ধরে রাখতে পারছে না। অবশেষে বাধ্য হয়ে তাকে সেই দড়িটা ছেড়ে দিতে হয় এবং এরিক সেই উপর থেকে নিচে পড়ে মারা যায়। এবং এটা একটা সিগনিফিকেন্ট মোমেন্ট, যেটা সাশাকে মেন্টালি ইমোশনালি হার্ট করে, কারণ এরিক কিন্তু দুর্ঘটনাতে জাস্ট মরে যায়নি, বরং সাশা সেই দড়িটা ধরেছিল, সে ছেড়ে দিয়েছে বলে সে নিচে পড়ে মারা গিয়েছে। যদিও মেয়েটার কোনো দোষ নেই, তার কিছু করার ছিল না, তবে কোনো না কোনোভাবে তার নিজের মধ্যে একটা গিল্ট তৈরি হয় যে তার কারণেই এরিক মারা গিয়েছে। তার পরের ঘটনা প্রায় 5 মাস পরে আমরা সাশাকে দেখতে পাই, যে একটা বেশ সোলো ট্রিপে বেরিয়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে, কারণ তার মৃত বয়ফ্রেন্ড একজন অস্ট্রেলিয়ান ছিল। এরিককে উৎসর্গ করেই সে এই সোলো ট্রিপটা নিয়েছে। এই সম্পূর্ণ স্থান, প্রত্যেকটা একা মুহূর্ত তাকে এরিকের কথা মনে করিয়ে দিচ্ছে। সাশা যাচ্ছে ওয়ান্ডারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে, তো সেটারই সে রেজিস্ট্রেশন করে। তবে সেই যে রেঞ্জার ছিল সে কিন্তু সাশাকে সাবধান করে দেয় যে এখানে সে সোলো ট্রাভেল রিকমেন্ড করছে না, খুবই রিস্কি, কারণ বহু মানুষ সেই স্থানে মিসিং হয়েছে। আমরা এক টাইপের বোর্ড দেখতে পাই যেখানে বহু মানুষের ছবি লাগানো রয়েছে, পাশে লেখা রয়েছে মিসিং, এই মানুষগুলোকে পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও সব কথাগুলোকে ইগনোর করে সাশা সেখান থেকে বেরিয়ে চলে যায়। সে পৌঁছায় একটা সার্ভিস স্টেশনে, সেখান থেকে কিছু সাপ্লাইজ গ্যাদার করে, গাড়ির জন্য তেল জোগাড় করে। তবে সেখানে কিছু হান্টার উপস্থিত ছিল, যারা বেশ অনেক সময় ধরে সাশার সাথে কথা বলার চেষ্টা করছিল, তাকে হ্যারাস করছিল। যদিও সাশা তাদেরকে সিম্পলি ইগনোর করে দেয়, তাদের কথাগুলোকে পাত্তা দেয় না এবং নিজের কাজ করতে থাকে। বাই দ্য ওয়ে, সেই স্টোরে আর একটা ছেলেও চলে আসে, যার নাম হচ্ছে বেন, যে কিছু বিফ জার্কি বানায়, যেগুলো সে বিক্রি করে। তবে সেই স্টোর ম্যানেজার জানায় যে তার বানানো সেই বিফ জার্কিগুলো বিক্রি একদমই হচ্ছে না, মানে সেগুলো এতটাই নাকি অখাদ্য। তো সেই বেন লক্ষ্য করে যে সেই হান্টারগুলো সাশাকে একটু জ্বালাতন করছে, সেই জন্য সে হালকা একটু রুখে দাঁড়ায়। একই সাথে সাশার সামনে সে একজন ভালো মানুষ হওয়ারও চেষ্টা করে। বাই দ্য ওয়ে, সাশা সেই স্টোর থেকে বেরিয়ে যায়, তবে বেন যে জার্কিটা বানিয়েছে সেটা কিন্তু সে কেনে। তো সাশা এখন সেখান থেকে বেরোবে, তবে এই রাস্তাটা মানে সম্পূর্ণ ম্যাপটা একটু কমপ্লিকেটেড, সে কিছুই তো চেনে না। তার ডেস্টিনেশন হচ্ছে গ্র্যান্ড আইল ন্যারোস, তবে কোন রাস্তা ধরে তাকে যেতে হবে সেটাই সে বুঝতে পারছে না। সেই কারণে সে বেনকে এটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে। এখন বেনকে একটু ভালো মানুষ মনে হয়েছে তার, সো বেন তাকে জানায় যে কোন কোন রাস্তা ধরে তাকে যেতে হবে। ইভেন তাকে সাজেস্ট করে যে সে যাতে ব্ল্যাকস্টোন বে নামক একটা স্থান আছে, একটা
একটা রাস্তা রয়েছে সেখান থেকেই যাতে যায় সে। সেখানে দুর্দান্ত কিছু ক্যাম্পিং সাইট রয়েছে, ভালো ভিউ রয়েছে, যেগুলোর ব্যাপারে বহু মানুষ জানে না। তো বেন সেই জায়গাগুলোই সাজেস্ট করে থাকে। বেন তাকে এইটাও সাজেস্ট করে যে বহু মানুষ এই স্থানে হারিয়ে যাচ্ছে, তো সচরাচর মানুষের গাইড প্রয়োজন হয় বা সাথে কেউ থাকলে ভালো হয়। তবে সাশা সিম্পলি তাকে না বলে দেয় যে তার প্রয়োজন নেই, সে একাই এই কাজটা করে নিতে পারবে। তো এটা বলে সে চলে যায়। তো রাতের বেলা সেই ব্ল্যাকস্টোন বেতে সাশা তার গাড়িটা পার্ক করেছে, এখানেই সে রাতের বেলা বিশ্রাম নেবে। তবে সেই যে হান্টারগুলো ছিল না, সেই সার্ভিস স্টেশনে যে মানুষগুলো সাশাকে একটু জ্বালাতন করছিল, সেই মানুষগুলো গাড়ি নিয়ে সেখানে এসে পৌঁছায়। তারা হান্টার অবভিয়াসলি বেশ কিছু শিকার করে এনেছে এবং সেগুলোরই স্কিনিং করছে সেখানে। সেই একজন মানুষ যে প্রথম থেকেই সাশার পিছনে লেগেছিল, সে বারবার করে সাশার সাথে আবারও কথা বলার চেষ্টা করছে। সে তাকে একটা বিয়ার অফার করে, মানে বেসিক্যালি তার সাথে একটু কথা টথা বলতে চায়। তবে সাশা তার সাথে কোনো কথা বলে না, জাস্ট একটাও সিঙ্গেল রিপ্লাই দেয় না। নিজের গাড়ির মধ্যে বসে চুপচাপ ছিল সে। যদিও কিছুক্ষণ পরেই সেই মানুষগুলো তাদের কাজ মিটিয়ে সেখান থেকে চলে যায় এবং সাশা একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। পরের দিন সকালবেলা সাশা একদম রেডি শেডি হয়ে তার কায়াকটা নিয়ে বেরিয়ে পড়েছে সে স্ট্রিমে একটা অ্যাডভেঞ্চার করার জন্য। মানে যে উদ্দেশ্যেই তো সে এখানে এসেছিল, এরকম রিস্কি অ্যাডভেঞ্চার, অ্যাড্রিনালিন রাশ, যেটা তার পার্টনারের কথা তাকে মনে করিয়ে দেয়, তার জন্যই তো সে এখানে এসেছিল। সো সেই কায়াক নিয়ে একটা লম্বা জার্নি করার পর ফাইনালি সে এক টাইপের ওয়াটারফলের কাছে এসে পৌঁছায়, যেখানে সে বেশ কিছু ক্যাম্প সাইট দেখতে পায় যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, যেগুলো দেখে একটু আনইউজুয়াল মনে হচ্ছিল, কারণ সচরাচর মানুষেরা এরকম ক্যাম্প ফেলে কিন্তু চলে যায় না। বেশ কিছু ক্যাম্পারদের ছবি, তাদের গিয়ার্সগুলো সেখানে রয়েছে, যেগুলো সাশাকে একটু সারপ্রাইজ করে দেয়। সে বুঝে উঠতে পারছে না যে এগুলো এখানে কি করছে। দিন শেষে সাশা সেই স্থানেই বসেছিল, অপেক্ষা করছিল, সেখানেই সে তার ক্যাম্পটা খাটায়। তার হাতে এরিকের সেই কম্পাসটা আমরা এখনো লক্ষ্য করতে পারি, যেটা হাতে নিয়েই সে মনমরা হয়ে বসে রয়েছে, যেটা ইঙ্গিত দিচ্ছে যে সেই দিনের যে দুর্ঘটনাটা ছিল 5 মাস আগের, সেটার গিল্ট এখনো তাকে হন্ট করে যাচ্ছে। তো রাতের বেলা তো সে সেখানেই আশ্রয় নেবে। আমরা সাশাকে দেখতে পাই সে সেই জার্কিগুলোকে খাচ্ছে, যেটা সেই স্টোর থেকে সে কিনেছিল, মানে বেন নামক সেই ছেলেটা যে জার্কিগুলোকে বানাতো। পরের দিন সকালবেলা সাশা ঘুম থেকে উঠেছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছে এক অদ্ভুত আওয়াজ শুনে, যে আওয়াজটা সচরাচর কোনো পাখি বা প্রাণীর তো না। এবং সে বাইরে বেরিয়ে লক্ষ্য করে যে তার ব্যাগ, বহু জিনিসপত্র, তার গিয়ার্সগুলো মিসিং। কেউ একজন চুরি করে নিয়ে চলে গেছে, সেটারই সে খোঁজ করছে। তো খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের মধ্যে সে এক টাইপের ঘর লক্ষ্য করতে পারে, মানে জঙ্গলে সেই আদিবাসীরা যেমন ঘর বানায় তেমন টাইপের একটা ঘর, যেখানে বেন নামক সেই ছেলেটা বসবাস করে, যার সাথে সাশার সে গ্যাস স্টেশনে সাক্ষাৎ হয়েছিল। এবং বেনি তো তাকে এই রাস্তাটা বলে দিয়েছিল, সেই ব্ল্যাকস্টোন বের রাস্তা, যেটা থেকে সেই নদীটা ধরলে সরাসরি সে এই স্থানে এসে পৌঁছাবে। এবং সাশা এখানে এসেই পৌঁছেছে। তো সাশা তার প্রবলেমের কথা জানায় যে সে তার জিনিসপত্র খুঁজে পাচ্ছে না, তবে বেন জানায় যে সমস্যা নেই, সে খুঁজে দেবে। একই সাথে বেন তার নিজের কাছে থাকে জিনিসপত্রগুলো শেয়ার করবে, যাতে সাশার কোনো সমস্যা না হয়, যেটা সাশার খুবই ভালো লাগে। সে ভাবে যে ফাইনালি এই ঘন জঙ্গলে একজন ফ্রেন্ডলি মানুষকে তো সে খুঁজে পেল। বেন সাশাকে কিছু খাবার জন্য অফার করে, যদিও সে প্রথমে খেতে চাইছিল না, তবে অবশেষে সে রাজি হয়ে যায়, কারণ বেন অনেক ইনসিস্ট করছিল। সাশা এটাও জানায় যে গতকাল রাতের বেলা সে সেই বিফ জার্কিগুলো ট্রাই করেছিল, খেয়েছিল, যেগুলো বেন বানায়। নাও এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করার রয়েছে। বেন যে জার্কিগুলোকে বানায় সেগুলোর নাম সে দিয়েছে জেনোস, এবং জেনোস হচ্ছে বেনের নিজেরই মা। যেটা শুনে সাশা একটু অবাক হয়ে যায় যে তুমি তোমার বানানো জার্কিগুলোর নাম তোমার মায়ের নামে রেখেছো, অবশ্যই তোমার মা খুবই প্রাউড। যেটার উত্তর কিন্তু বেন দেয় না। ইভেন সাশা এটাও জানায় যে গতকাল রাতে সে যে জার্কিগুলো খেয়েছিল সেগুলো তার বেশ ভালো লেগেছে, যেটা শুনতে পেয়ে বেনের বেশ ভালো লাগে। এখন তার হাতে বানানো একটা জিনিস কেউ প্রশংসা করেছে, তো সেটা ভালো লাগারই তো কথা, তাই না? তবে না, ব্যাপারটা এরকম না। যাই হোক, বেন সাশাকে পান করার জন্য জলের ব্যবস্থাও করে দেয়, যে জলটা সরাসরি গাছের মধ্যে থেকে আসছিল। মানে বেন সেখানে জঙ্গলি মানুষেরা যেভাবে বসবাস করে না, সেইভাবেই বসবাস করছে, মানে তাদের তরতারিকা, নিয়ম কানুনগুলোকেই সে পালন করছে। তো বেন সাশাকে কিছু মাংস খেতে দিয়েছে এবং তারা গল্প করা শুরু করে। আমরা লক্ষ্য করি যে বেন সাশার ব্যাপারে যেন অনেক কিছুই জানে, মানে সে একজন ক্লাইম্বার ছিল যার রিস্ক নিতে পছন্দ। বেন মনে করে যে এইসব ক্লাইম্বাররা যারা রিস্ক নিতে পছন্দ করে তারা একটু পাগল টাইপের, তাদের মাথার তারের সমস্যা রয়েছে। তারা মনে করে যে তারা মৃত্যুর অনেক কাছ থেকে ফিরে আসবে, যাতে তারা নিজেদেরকে আরও জীবন্ত ফিল করে। এটা মাথার সমস্যা ছাড়া আর কি। সাশা এটাও জানায় যে গতকাল রাতে সেই হান্টারগুলো তার ক্যাম্পের সামনে এসেছিল, সম্ভবত তারাই সাশার ব্যাগ চুরি করে নিয়ে গেছে, মানে তার সাপ্লাইজগুলো।
তবে না, সেই কথা বলার দরুন সাশা লক্ষ্য করতে পারে যে তার হাতের এক টাইপের ব্যান্ড ছিল, সেটা বেনের কাছে রয়েছে। ইভেন বেন এটাও জানায় যে গতকাল রাতে সেই ক্যাম্পে যেখানে সেই হান্টারগুলো সাশাকে আবারও জ্বালাতন করছিল, তখন বেন সেখানেই উপস্থিত ছিল। সে লুকিয়ে লুকিয়ে সাশার উপরে নজর রাখছিল, সে দেখছিল যে সাশা কি করে, এবং সে সাশার প্রশংসা করে যে সে সেই হান্টারগুলোকে কোনো সুযোগই দেয়নি তাকে হার্ট করার বা তার সাথে কোনো কথা বলার। বেন জানায় যে সাশা নাকি অনেকটা তার নিজের মায়ের মতন, তার মায়ের কথা মনে পড়ে যায় সাশা সেই পার্সোনালিটিগুলো দেখে। বাই দ্য ওয়ে, বেন কিন্তু এখানকার লোকাল মানুষ না, কোনো অস্ট্রেলিয়ান না, বরং সে অনেক দূর থেকে এসেছে, তার মায়ের সাথে সে এই স্থানে এসেছিল। সাশা তার অ্যাকসেন্ট এবং সব কিছু দেখেই গেস করে নেয় যে সে ব্রিটেন থেকে এসেছিল, অর্থাৎ বেন এখানকার লোকাল না, তবে সে এখানেই জঙ্গলেই বসবাস করছে, এবং সাশার যে জিনিসপত্রগুলো চুরি হয়েছিল সেটা বেন চুরি করেছে। সাশা বুঝতে পেরে যায় যে কিছু একটা কাণ্ড ঘটেছে, সে এখন কি করবে। বেন তখন সাশাকে তার ব্যাগটা ছুঁড়ে দিয়ে দেয় এবং তার নিজের ঘর থেকে একটা ক্রসবো এবং একটা বড় বুম বক্স নিয়ে বেরিয়ে আসে। সে একটা জোরে গান চালায় এবং সাশাকে বলে তার ব্যাগ নিয়ে যত জোরে পালাতে পারে সে পালাক, তার হাতে এই গানটা শেষ হওয়া পর্যন্ত সময় রয়েছে, আর তারপরেই বেন তাকে হান্ট করা শুরু করবে, অর্থাৎ সাশাকে সে যদি ধরতে পারে তো তাকে মেরে দেবে। এই গানটা শেষ হওয়া পর্যন্ত সাশার কাছে সময় রয়েছে। তবে কেন বেন তাকে কেনই বা সুযোগ দিল যদি তাকে স্বীকার করারই হতো? ওয়েল, সাশার ব্যাপারে সে অনেক কিছুই তো জেনেছে। সাশা এবং তার পার্টনার তারা যেরকম রিস্ক নিতে পছন্দ করতো, মৃত্যুটাকে অনেক কাছ থেকে তারা ফিল করতে চাইতো, তো এখন তো সেই সুযোগই রয়েছে। তারা ডেঞ্জার পছন্দ করতো, তো বেন তাদেরকে সেই ডেঞ্জার, সেই বিপদটাই দিয়েছে। বেন সেখানে জোরে গান চালিয়ে দেয় এবং এক অদ্ভুত টাইপের আওয়াজ নিজের মুখ থেকে বার করে, যে আওয়াজটা শুনেই কিন্তু সাশা ঘুম থেকে উঠেছিল, এবং এক্স্যাক্ট এই টাইপের আওয়াজগুলো কিন্তু সেই জঙ্গলের আদিবাসীগুলো হতো না, তারা কিন্তু করতো। তো সাশা সেখান থেকে তো দৌড় দেয়, তার কায়াকটা নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সে নদীর গভীরতার কারণে তার কায়াকটা পাল্টে যায়। বাধ্য হয়ে সাশা সেটা ফেলেই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে পালাতে পালাতে সে কিছু মানুষদের আওয়াজ শুনতে পায়, সম্ভবত সেই জঙ্গলে কেউ একজন ক্যাম্প খাটিয়েছে। তো সেই আওয়াজটা ফলো করতে করতেই সাশা সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং লক্ষ্য করে যে সেখানে একটা ফোন রাখা, যেটাতে একটা ভিডিও চলছিল, সেটারই আওয়াজ সে শুনতে পাচ্ছিল। একটা ফ্যামিলি মিসিং হয়ে গেছে, যেটার ছবিও আমরা সেই স্টেশনে দেখেছিলাম, সেই ফ্যামিলির বানানো সেই ভিডিওটা, যেটাকে বেন টোপ বানিয়ে সেখানে রেখে দিয়েছিল সাশাকে ধরার জন্য। তো বেন তো সেখানে চলে এসেছে, সে সরাসরি তার ক্রসবোগুলো ফায়ারিং করা শুরু করে। সাশা বিপদ বুঝে তো পালাচ্ছে, তবে কতক্ষণ, কারণ বেন এই সম্পূর্ণ জঙ্গলটা ভালো মতন জানে, সেখানকার রাজা বলতে গেলে, আর সেই জন্যই তো ইচ্ছে করেছে সাশাকে এই স্থানের ঠিকানাটাই বলেছিল, কারণ এটা তার হান্টিং গ্রাউন্ড। তো সেই জঙ্গলের মধ্যে একটা ইঁদুর বিড়ালের চেসিং হচ্ছে, সাশা কোনো মতে নিজের জীবনটা বাঁচাচ্ছে, লুকিয়ে রয়েছে ঘন জঙ্গল, সে সেখান থেকে পালাবেও বা কি করে, তাকে কোনো একটা উপায় তো খুঁজতে হবে। তার কাছে রয়েছে একটা বাইনোকুলার, যেটা দিয়েই সে চারপাশটা দেখছে। দূরে এক টাইপের ক্যানোই রাখা রয়েছে, এক টাইপের ছোট নৌকা, যেটা নিয়েই সে পালাবে বলে প্ল্যান করছে। তবে সেটা কি এতটাই সহজ? বেন আবারও সেই জঙ্গলি মানুষগুলোর মতন চেঁচিয়ে ওঠে, আওয়াজ করে ওঠে। সাশা তার দূরবীন দিয়ে বেনকে দেখার চেষ্টা করছে যে কোথার থেকে আসছে, এবং সে বেনকে দেখতে পায় যে সাশার দিকেই তাকিয়ে ছিল, এবং সত্যি এই সিনটা স্ক্যারি ছিল। জাস্ট ইম্যাজিন করুন যে আপনি দূরে কোনো মানুষকে দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছেন এবং দেখলেন যে সেই মানুষটা আপনার দিকেই তাকিয়ে রয়েছে। বেন জানে সাশা কোথায় যেতে পারে, সাশা কোথায় রয়েছে, সে ইচ্ছে করেই সেই মেয়েটাকে দৌড় করাচ্ছে। তো বেশ কিছু সময় লুকোচুরি খেলার পর অবশেষে বেন চলে যায় তার নিজের স্থানে, জোরে গান বাজিয়ে সেই জলে স্নান করছে, এবং সাশা বেনের সেই ছোট যে নৌকাটা রয়েছে সেটা নিয়ে পালানোর চেষ্টা করছে। এখন বেনকে পাশ কাটিয়ে সেটা নিয়ে পালানোটা সত্যি খুবই কঠিন, তা সত্ত্বেও সে চেষ্টা করছে। তবে বেন সেই স্থানে একটা বিয়ার ট্র্যাপ লাগিয়ে রেখেছিল, যে ফাঁদে সাশা আটকে যায়। বেন তৎক্ষণাৎ সেখানে চলে আসে, তবে সাশার কাছে ছিল একটা পেপার স্প্রে, যেটা দিয়ে সে সরাসরি বেনের চোখে স্প্রে মারে। তবে সেটা যথেষ্ট ছিল না, সেই জলেই বেন তার চোখ টোক ধুয়ে কোনো মতে হাতে ক্রসবো নিয়ে চলে এসেছে। বেচারি সাশার আর কিছু করার নেই, সে সাশার পা থেকে সেই ফাঁদটা, সেই বিয়ার ট্র্যাপটা খুলে দেয়। এখন সে সাশাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। অন্যদিকে সাশা তাকে প্রশ্ন করে যে এটা কি কোনো খেলা, বেন কি তার সাথে কোনো খেলা খেলার চেষ্টা করছে, কারণ তার হাতে এখন ক্রসবো রয়েছে, সে চাইলেই সাশাকে মেরে দিতে পারে, তবে সে মারছে না। তাহলে কি এটা? বেন জানায় যে না, এটা কোনো খেলা না, বরং এটা একটা রিচুয়াল, তাদের নিয়ম একটা।
সে সাশাকে তার নিজের ঘরের সামনে নিয়ে যায়, যেখানে বেনের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। সাশাকে সে সেখানে একটা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। আমরা লক্ষ্য করি বেন জঙ্গল থেকে কিছু ফল, জঙ্গলি কিছু পাতা টাতা এগুলো তুলছে, ঠিক যেভাবে জঙ্গলের আদিবাসীরা বসবাস করত, এবং তারপর সে সাশাকে সেই আদিবাসীগুলোর গল্প শোনাতে থাকে যে কিভাবে তারা বসবাস করত, কেন এই রিচুয়ালসগুলো এতটা ইম্পর্টেন্ট। আমরা এরকম বহু সিনেমা এবং গল্পে দেখেছি যে এরকম আদিবাসীরা কিন্তু সচরাচর তাদের শিকারগুলোকে মেরে দেয় না, বরং তাদের পালানোর একটা সুযোগ দেয় যাতে তাদেরকে ধরে শিকার করতে পারে তারা। এটাই একটা নিয়ম। তো বেসিক্যালি বেন সেটাই করার চেষ্টা করছে। ইভেন এটাও জানায় যে সেই আদিবাসীগুলোর এরকমও নিয়ম ছিল যে তারা তাদের দাঁতগুলো ভেঙে সেগুলোর এজগুলোকে ধারালো করতো যাতে শিকার করতে বা মাংস খেতে তাদের সুবিধা হয়। তো পরের দিন সকালবেলা সে সাশাকে তার বোটে করে নিয়ে যাচ্ছে। বেন মোটামুটি সাশার ব্যাপারে অনেক কিছুই জানে। সাশার যে বয়ফ্রেন্ড ছিল এরিক, সে যে মারা গিয়েছিল, সব কিছুই। অ্যাকচুয়ালি সাশা এই স্থানে এসেছে জাস্ট তার বয়ফ্রেন্ডের কথা মনে করার জন্য না, বা তাকে উৎসর্গ করার জন্য না, বরং তার ছাইটাকে এই স্থানে বাহানোর জন্য। যেহেতু এই স্থানটা এরিকের বাসস্থান ছিল, তো কথা বলতে বলতে সাশা সেখান থেকে পালানোর চেষ্টা করে সেই বোট থেকে, এবং বেন সেটা বুঝে যায়। সেই কারণে সে সাশাকে সরাসরি জলে ফেলে দেয়। সাশার হাতটা তো বাঁধা রয়েছে একটা দড়ির মাধ্যমে, এবং সেই দড়িটা বোটের সাথে বেঁধে বেন সজোরে এগোনো শুরু করে। সেই স্ট্রিমটা খুবই ভয়ঙ্কর, চারিদিকে পাথর রয়েছে, এবং সাশা বাড়ি খেতে খেতে একটা গুহার সামনে এসে পৌঁছায়। সাশা এখনও বুঝে উঠতে পারছে না যে বেন আসলেই কি চায়, তাকে বাঁচিয়ে কেন রেখেছে। যেমনটা বললাম, বেন একটা রিচুয়ালে বিশ্বাস করে কিছু নিয়ম কানুন। এখানকার নেটিভ মানুষেরা নাকি বিশ্বাস করতো যে তুমি তোমার করা শিকারের লিভারটা খেলে তবেই তার আত্মাটাকে ক্যাপচার করতে পারবে, এবং বেন সেটাই করার চেষ্টা করছে। সে চাইলে ইজিলি মানুষগুলোকে মেরে দিতে পারে, তবে না, সে চায় যে একটা শিকারের মতনই হোক, তবেই তো তার স্পিরিট বা তার আত্মাটাকে সে নিতে পারবে বা ধরতে পারবে। সেই গুহাতে বহু মিসিং মানুষের লাশ পড়েছিল, যে মানুষগুলোর ছবি সেই স্টেশনে এসে দেখেছিল। ইভেন সেই কার্টার পরিবার, যার ভিডিওটা বেন চালিয়ে সাশাকে লিওর করার চেষ্টা করেছিল, সেই পরিবারের সবার মৃতদেহ সেখানে রয়েছে। বেন দুঃখ প্রকাশ করে যে এই পরিবারটা তেমন ফাইট দিতে পারেনি যেমনটা সাশা তাকে দিয়েছে। তবে কেন এখানে এতগুলো মানুষের লাশকে সে কেন ঝুলিয়ে রেখেছে? ব্যাপার হচ্ছে যে বেন ক্যানিবালিজমে বিশ্বাস করে। সে তার কোনো শিকারকেই নষ্ট হতে দেয় না। সে আগেও তো বলেছিল যে সেই জঙ্গলে বা সেই স্টেশনে যে শিকারীগুলো সাশাকে জ্বালাতন করছিল তারা আসল শিকারী না, কারণ কোনো আসল শিকারী তার শিকারকে নষ্ট হতে দেয় না সহজে। বেন সেটাই বলছে যে সে একটা আসল শিকারী। প্রত্যেকটা মৃত মানুষের শরীরের প্রত্যেকটা অংশ, তাদের স্কিনগুলোকে শুকিয়ে সে জার্কি বানাচ্ছে, যেগুলোকে সে চারিদিকে বিক্রি করছে। অর্থাৎ সাশা যেটাকে বিফ জার্কি বলে খেয়েছিল সেটা আসলে মানুষের মাংস ছিল। বেন সাশাকে প্রশ্ন করে যে তোমার কি মনে হয় যে আমার সত্যি কোনো সমস্যা আছে? সাশা সিম্পল অ্যান্সারটাই দেয় যে হয়তো তোমার সাথে ছোটবেলায় কেউ খুব খারাপ কিছু করেছে, নইলে কোনো মানুষ এরকম টাইপের হয় কি করে। আর তখনই বেন তার নকল দাঁতগুলো খুলে দেয়। যেমনটা বলেছিল এখানকার নেটিভ আদিবাসীগুলো তাদের দাঁতগুলোকে ভেঙে ভেঙে ধারালো বানাতো, তেমনটাই বেন করেছে। সাশা সেখানে একটা পুরনো ছবি দেখতে পায়। সেটা হচ্ছে ছোট বেন এবং তার মায়ের ছবি, এবং সে বেনকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার মা? এক্স্যাক্টলি তোমার মতনই তো দেখতে। তখন বেন উত্তর দেয় যে হ্যাঁ, সেটা আমার মা, এবং সেই হচ্ছে প্রথম। এখন প্রথম কথার অর্থ হচ্ছে বেনের প্রথম শিকার ছিল তার নিজেরই মা। সে যে প্রথম এই জার্কির ব্যবসা শুরু করেছিল সেটাতে প্রথম তার মাই ছিল, আর যে কারণেই হয়তো সে তার মায়ের নাম দিয়েই সেই জার্কিগুলোকে বিক্রি করছে। বেন জানায় যে এখন তার মা সব সময় তার সাথে থাকবে। কথার অর্থটা একটু আগেই সে এক্সপ্লেইন করেছিল যে প্রতিটা শিকারকে সে কনজিউম করছে, অর্থাৎ তাদের আত্মাটা, তাদের স্পিরিটটাকেও সে ধরে নিচ্ছে। যেহেতু সে তার মাকেও খেয়েছে, তার মানে সে বিশ্বাস করছে যে তার মা তার সাথেই, তার ভেতরে রয়েছে, এবং সে সাশার সাথেও সেটাই করবে। এখন ফার্স্ট অফ অল বেনের এরকম অবস্থা কেন হয়েছে তার এক্স্যাক্ট পাস্ট হিস্ট্রি কিন্তু এক্সপ্লেইন করা হয়নি। তবে যেটুকুনি হিন্ট আমরা পেয়েছি, যেমন বেন এখানকার বাসিন্দা না, বাইরে থেকে এসেছিল, সম্ভবত তার মা এখানে তাকে এনেছিল এবং তার সাথে খারাপ কিছু একটা হয়েছিল, বা হয়তো এই জঙ্গলেই তারা আটকা পড়ে যায় যেখানে সেই নেটিভ মানুষগুলো বসবাস করত যারা বেনকে বড় করেছে, বা হয়তো বেনের প্রথম থেকেই মাথার সমস্যা ছিল আর যার কারণেই তার মা হয়তো এখানে এনেছিল তাকে যাতে সে একটু সুস্থ হয়, মানে নেচারের সংস্পর্শে এসে যদি সে একটু ঠিকঠাক হয়। বাট এক্স্যাক্ট তার রোগের বা তার এই ক্যানাবেলিস্টিক নেচারের কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায়নি।
যাই হোক, বেন জানায় যে সাশার মধ্যে সে তার নিজের মাকে দেখতে পায়। সম্ভবত তার মাও হয়তো এরকম একজন ক্লাইম্বার ছিল, রিস্ক নিতে পছন্দ করতো। এনিওয়েজ, বেন সাশাকে জড়িয়ে ধরে আর সেই সুযোগে সাশা তার কানটা কামড়ে ছিঁড়ে দেয়। সেখানে একটা ধস্তাধস্তি হয়, সাশা সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে বেন সাশার সাথে যে দড়িটা বাঁধা রয়েছে সেটাও ধরে নেয়। তারা নদীতে পড়ে যায়, যেখানে বেন একটা পাথরে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে সাশা তার বাঁধনটা খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে বেনের হুঁশ চলে আসে যে সাশাকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করে। তবে অবশেষে সে করে না, সাশাকে ছেড়ে দেয়। গল্পে বহুবার দেখিয়েছে যে বেনের কাছে সুযোগ থাকা সত্ত্বেও সে সাশাকে পালাতে দিয়েছে বা মারেনি। তবে কেন? বেন বহুবার কিন্তু সাশার প্রশংসা করেছে। সাশার পার্সোনালিটি, তার সব কিছু তার ভালো লেগেছে। ইভেন বেনের বানানো সেই জার্কিটাও সাশার ভালো লেগেছিল, সে কিন্তু প্রশংসা করেছিল। যেখানে সেই স্টেশনের সেই মেয়েটা বলেছিল যে এটা নাকি অখাদ্য। তো সাশা এরকম একা থাকতে পছন্দ করে, সে একটু রিস্ক নিতে পছন্দ করে। তার বানানো জার্কিটা খুব টেস্টি লেগেছিল তার কাছে। তো বেন সামহাউ কোনোভাবে মনে করেছিল যে সাশা হয়তো তার মতনই একজন, বা তার মতন হতে পারে। সে হয়তো সাশাকে না মেরে এখানেই সারা জীবন আটকে রাখার প্ল্যান করছিল। সেই কারণে সে তাকে জানে মারছিল না, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। কারণ সেই সুযোগে সাশা একটা বড় পাথর নিয়ে বেনের পায়ে কয়েকবার বাড়ি মেরে তার পাটা ভেঙে দেয়, এবং সেই ক্ষতটা প্রচণ্ড সিভিয়ার ছিল। বেনের পায়ের হাড় পর্যন্ত বেরিয়ে গেছে, সে আর চলার অবস্থায় নেই। তারপর তারা দুজনেই শুয়ে পড়ে, দুজনেই এক্সস্টেড, শরীরে আর জোর নেই। অন্যদিকে সাশা তার মনের কথাগুলো বলতে থাকে বেন যে প্রশ্নগুলো তাকে করেছিল। বেন অ্যাকচুয়ালি সাশা এবং তার বয়ফ্রেন্ড এরিকের ব্যাপারে ইন্টারনেটে অনেক কিছুই ঘাটাঘাটি করেছিল। সে জানতে পেরেছিল যে এরিক একজন ভালো ক্লাইম্বার, সচরাচর পড়ে তো মরে যাওয়ার কথা না। সাশা জানায় সেই দিন কি দুর্ঘটনাটা ঘটেছিল, এবং দোষটা সে নিজেকেই দিচ্ছে, কারণ এরিক বারবার বলেছিল ফিরে যাওয়ার জন্য। সে বলেছিল যে মানুষের লাক কিন্তু ফুরিয়ে যায়, আর সেটাই তো হয়েছে। সাশা তার কথা শোনেনি, বরং আরও পুশ করতে থাকে, এবং অবশেষে সেই দুর্ঘটনাটা ঘটে এবং এরিক মারা যায়। সো গল্প করতে করতেই রাত কাটে, সকাল হয়, তারা দুজন সেখানেই পড়ে আছে। তাদের এবার বেরোতে হবে। তাদের সেখান থেকে হেঁটে বেরোনোর কোনো রাস্তা নেই, কারণ কয়েকদিন লেগে যাবে, যার কারণে তাদের সামনে একটা উঁচু পাহাড় রয়েছে, সেটাতেই চড়তে হবে। সেটাই একমাত্র শর্টকাট। তবে বেন তো সাশাকে অত সহজে ছাড়বে না। সাশা জানায় যে বেনের হাতে কোনো রাস্তা নেই, তার পাটা ভেঙে গেছে, যেখান থেকে ইনফেকশন ছড়াবে এবং অল্প সময়ের মধ্যেই সে মারা যাবে। কতদিনই বা সে সাশাকে এরকমভাবে আটকে রাখবে? বেনও তখন জানায় যে তাকে ছাড়া সাশা তো সেই পাহাড়ে উঠতে পারবে না, কারণ তার কাছে সব গিয়ার্স জিনিসপত্রগুলো রয়েছে। তো সেই কারণে অবশেষে বেন রাজি হয়ে যায়, তারা ট্যান্ডেম ক্লাইম্ব করবে, অর্থাৎ দুজন একে অপরের সাপোর্ট নিয়ে। সে বেনকে শিখিয়ে দেবে যে কিভাবে এক পায়েও ক্লাইম্ব করা যায়। সো ফাইনালি তাদের মধ্যে একটা চুক্তি হয় যে তারা দুজনে একত্রে সেই পাহাড়ের উপরে চড়বে। তারপরেই বেন সাশার সেই বাঁধনটা খুলে দেবে, এবং তারপর সাশা সেখান থেকে ইজিলি চলে যেতে পারবে এবং বেন তার নিজের রাস্তা নিয়ে নেবে। এরকমই চুক্তি হয়েছে। তো তারা ক্লাইম্বিং শুরু করে। সাশা সেখান থেকে ওঠার সময় বহুবার তার বাঁধনটা খোলার চেষ্টা করে, যেটা বেন বেঁধে দিয়েছিল। তবে বেন তাকে সাবধান করে দিয়েছে, সেটা যদি সে খোলার চেষ্টা করে তাহলে সে সাশাকে টান মেরে নিচে নামিয়ে দেবে, মানে মরলে তারা দুজনেই মরবে। কিন্তু সাশার মাথায় তো অন্য প্ল্যান চলছিল। একটা জায়গায় সুযোগ বুঝে সে নিজের হার্নেসটা লুজ করে নেয়, যাতে বেন টান মারলেও সে না পড়ে। মোটমাটে ক্লাইম্বিংয়ের দিক থেকে সাশা এক্সপার্ট, বেন তাকে ধরতে পারবে না, এবং সাশা তার এই স্কিলটারই ব্যবহার করে। সে বেনকে বোকা বানিয়ে সেই উপর থেকে তাকে নিচে ফেলে দেয়, এবং অবভিয়াসলি বেন মারা যায়। তবে পরের রাস্তাটা বেশ কঠিন ছিল। একটা লেজ ধরে তাকে উপরে ওঠাটা সত্যি খুবই কঠিন। তবে সাশা এবার ফাইনালি সফল হয়। ফাইনালি কারণ গল্পের শুরুতে সে সেই পর্বতের উপরে কিন্তু উঠতে পারেনি, সে বহুবার চেষ্টা করেও, কারণ সেই রাস্তাটা ঠিক এরকমই কঠিন ছিল। তবে এবার বিনা সাপোর্টে সে কমপ্লিট করেছে। সো আশা করি সিনটার মিনিংটা বুঝতে পেরেছেন যে গল্পের শুরুতে সে ব্যর্থ হয়েছিল এবং তার বয়ফ্রেন্ড এরিক মারা গিয়েছিল। সাশা এরিককে কিন্তু নিচে ফেলতে চায়নি, তবে তার কাছে কোনো অপশান ছিল না। তবে গল্পের শেষে সে ইচ্ছে করেই বেনকে নিচে ফেলেছে। এবার তার কাছে অপশান আছে, একই সাথে এবার কিন্তু সে উঠতে সফল হয়েছে। পরে সেই লম্বা জঙ্গলি রাস্তা ধরে যেতে যেতে সে একজন মানুষকে দেখতে পায় যে সেই গাড়ি নিয়ে সেখান থেকে পাস করছিল। সে সাশাকে লিফট দেয়, যার সাহায্য নিয়ে সাশা সেই স্টেশনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সেই ফরেস্ট রেঞ্জারকে সে সব সত্য কথা জানায় যে সেই বোর্ডে টানানোর প্রত্যেকটা মিসিং মানুষ এই মুহূর্তে কোথায় রয়েছে। বেনের সেই হাইড আউট, সেই গুহার ঠিকানাটা দিয়ে দেয়, যেখানে প্রত্যেকটা মিসিং মানুষের মৃতদেহ পুলিশেরা খুঁজে পায়।
অবশেষে আমরা সাশাকে দেখতে পারি সে সমুদ্রের ধারে রয়েছে, হাতে এরিকের সেই কম্পাসটা রয়েছে যেটা তার শেষ স্মৃতি, সেটাকে সমুদ্রে ভাসিয়ে সে এরিককে ফাইনালি মুক্তি দিয়ে দেয় এবং তার নিজের মধ্যে যে রিগ্রেট এবং গিল্টটা ছিল সেটার থেকে সে মুক্ত হয়। সাশার লড়াইটা জাস্ট বেনের সাথে ছিল না, বরং তার নিজের সাথেও ছিল, যেটাকে সেটেল করা তার প্রয়োজন ছিল। অন্যদিকে আসি বেনের কথায়। ইয়েস, বেনের বয়সটা কম, সে ম্যাচিওর না, যার কারণেই কিন্তু সাশা জ্যান্ত সেখান থেকে বেরোতে পেরেছে। তবে ছেলেটা যা অভিনয় করেছে সেটা মাইন্ড ব্লোয়িং। আমি সত্যি বলছি, সিনেমাটার বেশ কিছু সিন, মানে বিশেষ করে বেনের এক একটা অভিনয়, তার এক্সপ্রেশনগুলো আমি কেটে কেটে বারবার করে দেখছি যে এক টাইপের সাইকো পাগল টাইপের মানুষ কেমন হতে পারে। এনিওয়েজ, সব মিলিয়ে অ্যাপেক্স আমার কাছে একটা বেশ সুন্দর সার্ভাইভাল সিনেমা। তবে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে একদমই ভুলবেন না। আর এরকম টাইপের কন্টেন্ট যদি পছন্দ হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না, যেখানে আমি রেগুলার আপলোড করি। তো আপডেটেড থাকতে আমাকে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই ফলো করবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।